আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, অন্যদিকে ইসরায়েলের কয়েকটি অবস্থানে হিজবুল্লাহর রকেট হামলা। এদিকে 3 দিনে বস্ত্রচ্যুত 30,000-এরও বেশি মানুষ। সংবাদ শিরোনামের প্রথমে থাকছে হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা। আরও জানিয়ে দেব, জাতিসংঘে স্থায়ী সদস্য পদে ভারতকে সমর্থন দিল যেসব দেশ। আবারও ইসরায়েলকে আরও $8.7 বিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল নিয়ে চরম অনিশ্চয়তায় জেনেলস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চল শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল, তবে তিনি বেঁচে আছেন ও সুস্থ আছেন, খবর বার্তা সংস্থা রাইটার্সের। হিজবুল্লাহর আল মানার টিভির খবরে বলা হয়েছে, হামলায় 4টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একের পর এক বিমান হামলায় হতাহত হয়েছে। বেসামরিক নাগরিকদের এলাকার অনেক ভেতরে রয়েছে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডার সেন্টার। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, বিমান বাহিনীর হিজবুল্লাহ প্রধান সদর দপ্তর লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল। 3 দিনে বস্ত্রচ্যুত 30,000-এরও বেশি মানুষ। গাজার পর এবার লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে বহু মানুষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় একদিনে 92 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত প্রায় 5 লাখের বেশি মানুষ বস্ত্রচ্যুত হয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত 3 দিনে 30,000-এরও বেশি মানুষ বস্ত্রচ্যুত হয়েছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ হিজবুল্লাহর যোদ্ধা। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে 51 বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তাদের যুদ্ধ বিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনি নিহত হন। এছাড়া ইসরায়েলের নৃশংস হামলায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ বস্ত্রচ্যুত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছে ইসরায়েলি সরকার। এরপর যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনাকে হিজবুল্লাহর উপর বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। এর মধ্যে গত সোমবার থেকে গোটা লেবানন জুড়ে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহর অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। লেবাননের গণমাধ্যম বলছে, স্থানীয় সময় সোমবার সকাল 6:30টায় ইসরায়েলের বিমান হামলায় প্রথম ঢেউ শুরু হয়। লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন, মার্জেউন, নাবাটিয়ে, বিনোদ, জেভিল, জেজ্জিন ও জাহারানি এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় জাহালে, বালবেক ও হারমাল জেলার কয়েক ডজন শহর ও গ্রাম খোলা জায়গাকে লক্ষ্য করে দিনভর হামলা চালায় ইসরায়েল। দখলদার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 700-র বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এর মধ্যে সোমবার একদিনেই নিহত হয়েছেন 492 জন। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের এই অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসাই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 12টি দেশ হিজবুল্লাহর সঙ্গে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। উল্টো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননের হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে একদিন যেতে না যেতেই তিনি আবার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে কথা বলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে নেতানিয়াহু বলেছে, তিনি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে একমত।
ইসরায়েলের কয়েকটি অবস্থানে হিজবুল্লাহর রকেট হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি অবস্থানে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক ঘোষণায় জানায় যে লেবাননের শহর ও সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে তারা গ্যালিলির নিম্নাঞ্চলীয় এলাকা ইলানিয়া, মোসাব এবং হাইফা জেলার কিরিয়াত আতাতে ফাদি 1 রকেট দিয়ে হামলা চালিয়েছে। ফাদি 1 একটি 220 মিমি ক্যালিবার রকেট যা মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছোড়া হয় এবং এর সর্বোচ্চ পাল্লা 80 কিলোমিটার বা 49 মাইল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় শুক্রবার দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে মাধ্যম পরিসরে রকেট ছোড়া হয়। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান লেবানন থেকে 10টি রকেট হাইফা আঘাত হানে, যার ফলে উত্তর উপকূলীয় শহর ও আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। হিব্রু ভাষার মিডিয়া হারেস জানায় উত্তর ইসরায়েলের হাইফা, আক্কা, টি বেরিয়াস, গোলান হাইটস এবং জর্ডান ভ্যালি এলাকায় শতাধিক সতর্ক সাইরেন শোনা গেছে এবং হাইফায় কয়েকটি রকেট আঘাত এনেছে, যা কিছু লোকের আহত হওয়ার কারণ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে লেবানন থেকে বেশ কিছু ড্রোন ও রকেট দখলকৃত অঞ্চলে আঘাত এনেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে গত 24 ঘন্টায় 92 জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে 40 জন, পূর্বাঞ্চলের 2 অঞ্চলের 48 জন এবং মাউন্ট লেবানন গভর্নরেটর পূর্বাঞ্চলে 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় 700 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলকে আরও $8.7 বিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্রের। যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েলকে আবারও $8.7 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ঘোষণা ইসরায়েলি জানায় যে যুক্তরাষ্ট্র এই প্যাকেজটি ইসরায়েলকে তার সামরিক কার্যক্রমের সহায়তা হিসেবে দেবে। ইসরায়েল এই সহায়তা প্যাকেজটি এমন এক পর্যায়ে পাচ্ছে যখন দখলদার বাহিনী লেবানন ও গাজার নিরীহ জনগণের উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। 2006 সালের লেবানন যুদ্ধের পর দেশটিতে এটি সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে তাদের প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল এয়াল জামি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পন্ন করেন। মন্ত্রণালয়টি জানায় এই প্যাকেজের মধ্যে $3.5 মিলিয়ন যুদ্ধকালীন প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ইতিমধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থানান্তরিত হবে। বাকি $5.2 মিলিয়ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আয়রন ডোম, ডেভিস স্লিং এবং একটি উন্নত লেজার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের কাছে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ডেভিস সিলিং এবং আয়রন ডোম অন্যতম। জাতিসংঘে স্থায়ী সদস্য পদে ভারতকে সমর্থন দিল যেসব দেশ। কয়েক দশক ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের দাবি জানিয়ে আসছিল ভারত। এবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে দেশটিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। ফলে বর্তমানে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের 3টি ভারতের পক্ষে এলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টোমার। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ভারতের দাবির পক্ষে সমর্থন জানান স্টোমার। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতের দাবির পক্ষে কথা বলেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টোমার বলেন, নিরাপত্তা পরিষদে আরও বেশি দেশের প্রতিনিধি বাড়াতে হবে। বর্তমানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য ও 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। অস্থায়ী সদস্যরা নিজ নিজ অঞ্চল থেকে 2 বছরের মেয়াদে নির্বাচিত হয়। স্থায়ী সদস্যরা হলো রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদে যে কোনো সিদ্ধান্তে ভেটো দিতে পারে। অপরদিকে গত রোববার জাতিসংঘ মহাসচিব 15 সদস্যের নিরাপত্তা পরিষদকে সেকেলে বলে অভিহিত করেছিলেন এবং জানিয়েছিলেন যে এই সংস্থার কর্তৃত্ব কমেছে। অ্যান্তনিও গুতেরেসের মন্তব্য করেন, বিশ্ব সংস্থাটির সদস্যপদ ও কার্যধারায় সংস্কার না আনলে এটি অদূর ভবিষ্যৎ সব ধরনের বিশ্বাসযোগ্য হারাবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল নিয়ে চরম অনিশ্চয়তায় জেলেনস্কি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য বাড়তি $240 কোটি সামরিক সহায়তা মঞ্জুর করলেন বাইডেন। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে আরও $550 কোটি সহায়তার আশ্বাস দিলেও তিনি এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবে সে বিষয়ে অনিশ্চয়তার সত্ত্বেও বাইডেন বলেন, এখন আমরা ইউক্রেনের সঙ্গে
সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জেনেলস্কি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেয়েছে তিনি। কিন্তু রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে প্রবেশ করলে সেই সহিংসতে প্রবল ধাক্কা খাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রাম্প প্রয়োজনে ইউক্রেনের ভূখণ্ডে কিছু অংশের রাশিয়ার কর্তৃত্ব মেনে নিয়ে আপোষের পথে আগানোর ইঙ্গিত দিয়েছে। হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছে। তার মতে এমন প্রস্তাব বিপজ্জনক ও একেবারেই অগ্রহণযোগ্য নয়। ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন তিনি শুক্রবার জেনেলস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে বুধবার নর্থ ক্যারোলাইন রাজ্যে এক নির্বাচনী প্রচারের সভায় তিনি জেনেলস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমেরিকা এমন এক নেতাকে কোটি কোটি ডলার দিয়ে চলেছে যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন। তার মতে বর্তমান পরিস্থিতির তুলনায় যে কোনো মূল্যে শান্তি চুক্তি করার অনেক ভালো। আমেরিকা সফরের শুরুতে জেনেলস্কি যেভাবে বাইডেনের সঙ্গে অস্ত্র কারখানার পরিদর্শন করেন, নির্বাচনের আগে এমন আচরণের সমালোচনা করেছেন ট্রাম্প। ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সহায়তা যতটা সম্ভব ট্রাম্প প্রুভ করতে বাইডেনের প্রশাসন আগামী মাসে জার্মানিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে। 50টিরও বেশি দেশের সহায়তার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ন্যাটোর নেতৃত্বে রাশিয়ার হামলা মোকাবিলায় ভবিষ্যতেও ইউক্রেনকে সাহায্য করার পথ খোলা রাখার চেষ্টা করছে বাইডেন। তবে তিনি জেনেলস্কির অনুরোধ মেনে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলা ছাড়পত্র দেবে কিনা তা এখন স্পষ্ট নয়। ইউক্রেনের পূর্বে রাশিয়ায় বেড়ে চলা সাফল্যের মুখে জেলেনস্কি যুদ্ধের গতি বদলাতে এমন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।